আসসালামু আলাইকুম। আবারও কিছু করার নাই, আসতে হইল আপনাদের শ্রী বিকাশ চান্দা নুরেন্দ্র রায়কে নিয়ে আপনাদেরকে কিছু বলতে হবে, বলা ছাড়া উপায় নেই। আপনাদেরকে জানাইতে হবে আপনার দেশের এই এই রাজনীতিবিদ কেমন, এটা তো জানতে হবে। সে তো কালকে আপনার এক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে বসলে চুরি করে তো দেশ অন্ধকার বানাই দিবে। সেই দায় তো বিএনপির ঘাড়ে আসবে, সেই দায় সরকারে যারা থাকবে তাদের ঘাড়ে আসবে। বাংলাদেশের মানুষ যারা তারা ভোট দিবে তাদের জানাইতে হবে, জানানোর দরকার। জানেন, খুব মনোযোগ দিয়ে পুরো অনুষ্ঠান দেখতে হবে। আর আমি তথ্য প্রমাণ ছাড়া কথা বলবো না, আপনারা দেখা সব শেষ আপনাদের মন্তব্য জানেন যে কে ভালো কে খারাপ, কি সঠিক কি বেঠিক, এগুলোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। নুরুল হক নূর বাংলার বিহার উড়িষ্যার শেষ মহান অধিপতি নবাব সিরাজউদ্দৌলার ছোট নাতি নবাব নুরুদ্দৌলা। তিনার বাবা এই যে বর্তমান যে ঢাকা শহর দেখছেন, এই ঢাকা শহরের অর্ধেকটাই প্রায় তাদের জমি জায়গা ছিল, এগুলো সব দান করে দিয়া তারপরে সেই চরে গিয়ে সরকারের খাস চরের ভেসে ওঠা জমি, সেটার অল্প একটু দখল নিয়ে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে তারপরে সেখানে ছোট্ট এক ঘর করে নুরুর জীবন কেটেছে, নুরের বাপের। এই দান খয়রাত করে যায় কিন্তু এটা করেছে, আপনারা মনে করেন না তার ছিল না। আর আমি হইলাম গিয়ে আমার বাপ, আমাদের যে আল্লাহর রহমতে মানে যা দিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক কিছু দেওয়া যায় নাই আলহামদুলিল্লাহ। আমার একটা ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি বিজিএমইতে আছেন, বিজিএমইর চিফ সিস্টেম অ্যানালিস্ট, সেখানে তার আল্লাহর রহমতে বেতন প্রায় 1.5 লাখ টাকা। আমার আরেকটা ভাই আছে, তারও বেতন প্রায় 1 লাখ টাকা। তো আমি এখানে থাকি, আমার বোন আমেরিকাতে থাকে বহুদিন ধরে, তার বাড়ি গাড়ি সব কিছুই আছে, দেশেও বাড়ি গাড়ি সবই আছে। তারপরে ভাই আমি হইলাম গিয়া ফকিনি, নুরুর কাছ থেকে মাঝে মধ্যে কিছু টাকা পয়সাটা সাইনা তারপরে খাই। নুরু আমার বাপের যা আছে, আমার দাদার যা দিয়ে গেছে আমার বাপকে, ওইটার খোঁজ আমার বাপও নেয় না, আমরাও এখন পর্যন্ত ওই খালি চোখে দেখি, ওইটা নিয়ে কোনো আগ্রহী দেখায় না। আল্লাহর রহমতে ওই পর্যন্ত যাইতে হয় নাই। তুই সরকারের জমিতে থাইকে আমারে এই কথা বলতে পারিস? তোরে মানে আল্লাহ যে আসলে কাকে কতটুকু দিতে হবে এটা যে আমরা মাঝে মধ্যে বলি, তোরে যদি দিত, আরে তুই যদি সাদেক হোসেন খোকার ভাই ছেলে ইশরাক হইতি, তাহলে তুই করতিস কি? এটা আমি চিন্তা করি। আর তুই যেটা বলছিস এটা ইশরাক বলতে পারে আমারে, তুই আমারে বলছিস যে আমি আমেরিকায় কাজ করে খাই, আর এই তুই হলি কি এক জমিদার, এত বড় জমিদার, তোর পেটটার মধ্যে লাথি মারলে আমার টাকা বের হবে। তোর পেটে লাথি দিলে এখনো পর্যন্ত আমার এই ইলিয়াস হুসাইনের পাঠানো টাকা বের হবে। আমি নিজে টাকা পাঠিয়েছি। আমার সবচাইতে ঘনিষ্ঠ এখানে 3 জন যদি মানুষ থাকে, তার মধ্যে একজন নূর আমিন, ঢাকা দোহার নবাবগঞ্জের লোক। তোর যদি কম পাঠায় থাকে তাও 10 লাখ, কম একদম কম পাঠায় থাকলেও 10 লাখ টাকা পাঠিয়েছে তোরে। এই যে এখানে ভিডিও তৈরি করে একজন নায়েব আলী আছে, ওই যে মাসুম আছে, জিজ্ঞেস কর তোর বাপেদের, জিজ্ঞেস কর যে আমরা তোর জন্য তোর বিপদের সময় টাকা পয়সা তুইলা তোরে কত খয়রাতি দিয়েছে। ওই কথা জীবনে কোনোদিন বলতাম না নুরু। তোর মতো আল্লাহ সেই সামর্থ্য দিয়েছে, তোর মতো এরকম বহু মানুষে আমার টাকা পয়সা দেওয়ার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তাই আমার নিজের কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই। আগেই বলে নিচ্ছি ভাই, আমি বিশাল জমিদারের ছেলে না, সেটা বললাম। বাট আল্লাহর রহমতে যা যতটুকু দরকার দুনিয়ায় অতটুকু পেয়েছে, সমস্যা হয়নি কখনোই। এখন ওই আমারে বলে আমি এখানে কাজ করে তারপরে বিদেশে কেন আসি? বিদেশে কেন আসি নুরু জানিস না? তোরে বিকাশে টাকা পাঠাইতে আসি, এখানে কাজ করব, কাজ করে তোরে বিকাশে টাকা পাঠাবো, এই জন্য বিদেশে আসি। তোর মতো এরকম শুয়োরের বাচ্চা যত রাজনীতিবিদ আসে এই বাংলাদেশে, যত রাজনীতিবিদ আছে সব শুয়োরের বাচ্চা। এদের মানে জন্ম পরিচয়ে সমস্যা আছে। এরা এদের জন্ম পরিচয় ঠিক মতো বলতে পারবে না। যদি বলতে পারতো তাহলে এদের জন্মটা কিভাবে হয়েছে, এই দেশের কি কারণে সমস্যা, কোন সমস্যার কারণে দেশ আজকে এই অবস্থায়, 15 বছর কেন এত সমস্যা হইল, সব ভুলে গিয়েছে তারা। একটা রাজনীতিবিদ কুকুরের বাচ্চা এই বিডিআরের লোকগুলো যে আজকে 1 বছর ধরে জেলখানায়, কেউ বলে না বিচার চাই। ভাই আপনার দরকার নাই কারে বের করবে না করবে, বিচার চাই। আপনি শুনেছেন এখন পর্যন্ত কোন শুয়োরের বাচ্চা বলেছে যে আমরা এটার বিচার চাই? কেন বলে নেই?
এটার সমস্যা মনে করে না, সব পিতৃ পরিচয়হীন জারজ সন্তান তোরা, এই জন্য তোরা বলিস না। তুই আমারে শোনাইতে আসিস যে ইলিয়াস হুসাইন কেন দেশে আসে না, ও আমারে গতকালকের ভিডিওতে দেখলাম। তোর বাপেরে তুই রাত দেশে নিতে পারিস নাই, এই জন্য ইলিয়াস দেশে যাইতে পারে নাই। তোর বাপ বিডিআর যারা আছে কথা বলছিস, তোর 2 দিন আগে তোর এক বাপ বের হয়েছে ফারাবি, তোর বাপেকে যা জিজ্ঞেস কর ইলিয়াস তার জন্য কি করেছে। তুই খবর নিছিস? সেই লোকের একটা টাকা নাই খাওয়ার, বের হয়েছে, থাকার জায়গা নাই, খবর নিছিস? তোর বাপকে যা জিজ্ঞেস কর, তোর বাপ খবর নিয়েছে। তোর বিডিআর বাপেদের ঘরে গত সপ্তাহের কথা শুনবি? এক বিডিআর সদস্য আকুতি জানিয়েছে তার স্ত্রী এই গত 16 বছর অপেক্ষা করেছে, গত 1 বছরে তার সে অপেক্ষার পালা শেষ হয়ে গিয়েছে, কারণ তিনি এখন আর এখানে অপেক্ষা করতে চায় না। এর জন্য এখন যেহেতু বের হয় না, আর বের হবে না, এটা তার মনে হয়েছে, সেজন্য সে থাকবে না। খবর নিছিস? এক একটা পরিবারের ভেতর নিয়ে এক একটা সিনেমা তৈরি করা যাবে। একজন বিডিআর সদস্যের মা ভিক্ষা করে, তোরা আরামে আসিস, ওরটা খাইস তারটা খাইস, আইসা বলিস আমি মাই টিভি 5 কোটি টাকা নিতে চাইছি, মাই টিভির অর্ধেক নিতে চাইছি। মাই টিভিরে বললে মাই টিভি আসে, আমেরিকা এসে মাই টিভি আমার নামে লেখা দেওয়া যেত। তো ইলিয়াস মাই টিভির আসল মালিককে খুঁজে বার করছে দখল করার জন্য। ইলিয়াস বাপ তোর মতো 2 টাকার ফকিনি রে। ইলিয়াস বাপ চাইলে বহু বড় জায়গা থেকে বহু বড় কিছু নিতে পারে। তোর বাপেরা আমেরিকায় এসে অফার করে গেছে, খালি তোর বাপ যদি বিডিআর এর মামলা থেকে সরে যাইতো, তোর বাপের আর কোনো সমস্যা ছিল না। তুই আইসা আমার আজকে বুঝাস আমরা 5 কোটি টাকা টোকার জন্য এগুলি করি? দেখাইতে পারবি কোনো জায়গায়? কোনো কোম্পানি, কোনো রাজনীতিবিদ, কোনো পুলিশ কর্মকর্তা, কোনো সেনাবাহিনী কর্মকর্তা, কোনো জায়গায় যদি দেখাইতে পারিস গলার মধ্যে মালা পরে, হাতে চুরি পরে, তারপরে ভিডিওতে এসে তার মাপ চাবো দেশবাসীর কাছে। তুই দেশে আসি না কেন শুনতে চাইছিস? তোর দেশে না আসার এই কারণটা বললাম, যে তোর বাপেরে তোরা নিতে পারিস না। তোর বাপ যদি দেশে যায় তাহলে তোদের মতো স্যাস্টামি করে খাবে? খাইতে পারবে না তো, জেলে থাকতে হবে। তোর বাপের মামলা এখন পর্যন্ত ঠিক করতে পারিস নাই। তোর বাপের বলিস দেশে যাইতে, কেন? তোর ওই যে বাপেদের সাথে মিলামিশা চান্দাবাজি ধান্দাবাজি করিস, তাদের সাথে মিলা তারপরে আমারে মেরে ফেলার জন্য। বিডিআর এর কথা বললে ভাল লাগে না, না? আলেমদের সারার কথা বললে ভাল লাগে না, তাই না? ওই ফেনীতে লোকগুলি 16টা লোক এখন পর্যন্ত শুনানি দেয় না, শুনানি দিচ্ছে না তারে বাঁচাইতে। তোরা রাজনীতিবিদ না? এই যে বাংলাদেশে সারা দেশের মানুষের বিকাশের টাকা তোর পকেটে ঢুকছে, এটা খারাপ জিনিস না। তুই কিছু ছিল না, তুই অভাবী মানুষ, ফকিন্নির পোলা, তোরা দিচ্ছে কোনো সমস্যা, তোরা ভালো কাজের সময় দিচ্ছে। আমি নিজে তোর জন্য বহুত ভিডিও তৈরি করছি, তোর পক্ষে করছে, এখন তোর বিপক্ষে কেন বলি? বাংলাদেশের যত মানুষ আছেন আমার এই ভিডিও যারা দেখবেন, আপনাদেরকে বিচারকের চেয়ারে বসাইলাম। আমার এই ভিডিও দেখার পরে যদি মনে হয় আমি দোষী, আমার জুতা দিয়া পেটায়েন। ঘটনার শুরুটা হয়েছিল 5 তারিখের পরপর। এই যে ব্যারিস্টার তাজুল ইসলাম ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি এখন চিফ প্রসিকিউটর, তিনি হঠাৎ করে একদিন এই ভিপির এই নূর, তখন সারা দেশে সব জায়গাতে নুরু আপনার করে, এই কোম্পানি ওই কোম্পানি, সব বিভিন্ন জায়গা থেকে শুনছি। ও এখন ইঙ্গিত করে বাংলা এডিশনের টাকা এসে কোত্থেকে। বাংলা এডিশনের টাকা বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে আসে, বাংলাদেশের অন্য বিভিন্ন মানুষের কাছ থেকে আসে। আমার বাপের জমি বেচা করি নাই তো কি হয়েছে? সমস্যা কি? বাংলা এডিশনের প্রোগ্রাম করছে, আমার কোয়েশ্চেন করছে। বাংলা এডিশনের মানুষের পকেটের টাকার থেকে হয়েছে, মানুষ আমাকে বিজ্ঞাপন দেয়, ফান্ডিং করে, তাদের কাছ থেকে হয়েছে। বা এই বিজ্ঞাপনের টাকা দিয়ে প্রতিষ্ঠান চলবে, তো তোর সমস্যা কোথায়? চাঁদাবাজি করছি, চাঁদাবাজি করছি তোর মতো বলিস। যদি কেউ বলতে পারে কারোর কাছ থেকে চাঁদাবাজি করছি, তোর চাইতে বেশি রেটে চাঁদাবাজি করা যাবে, জিজ্ঞেস করিস কারোর কাছে করছে কিনা। আইসা বলে এখন যে এটা কোত্থেকে চলছে, ও এটার প্রতিষ্ঠানের হিসাব চায়। ও বিভিন্ন প্রতিষ্ঠানে 5 তারিখের পরে যাওয়া শুরু করলো। এই প্রতিষ্ঠান যে না কথা না শুনে ওইখানে তার দোষর, এমনিতে তো সব বেশিরভাগ দোষরই ছিল, যে শুনে তার সমস্যা নেই। কি কি করেছে ভিডিওতে আমি প্রমাণ ছাড়া আপনাদেরকে একটা কথা বলবো না, ওর সব খতিয়ান আপনাদেরকে খুঁজে বের করছি। তাজুল ভাই বললো যে ইলিয়াস ভাই এই যে এইটা এই লোকটা এই যে এসে এই শুরু করছে, খুব অনৈতিক একটা আবদার। আমি ওইটা আপনাদেরকে বললাম না, তাজুল ভাইয়ের পারমিশন ছাড়া এটা বলা উচিত হবে না। খুব অনৈতিক একটা দাবি নিয়ে এসে সেখানে গিয়েছে। তাজুল বলছে না এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে, নাকি তাদের চেয়ার থেকে উঠায় ফেলবে, 1 সেকেন্ডও চেয়ারে বসতে দেবে না। বিভিন্ন জায়গায় এগুলো করে এসে মনে করছে এটাও হয়ে যাবে। আমি শুনে সাথে সাথে পোস্ট দিলাম যে নূর, তোর বিকাশ নুরু, বললাম বিকাশ নুরু, তোরে 1 ঘন্টা সময় দিলাম, তাজুল ভাইয়ের পায়ে ধরে মাপ চায়, তারপর এটা ঠিক করবি, নাহলে কিন্তু তোরে উদ্ধার করে ফেলবে। তুই কলিজায় হাত দিয়েছিস। তাজুল ভাই আমার ভীষণ পছন্দের একটা মানুষ। 15 মিনিটের মাথায় গিয়ে মাপ চায়, বুকে জড়ায় টড়ায় ধরে, পরে তাজুল ভাই বললো ভাই ঠিক আছে আপনার পোস্টটা ডিলিট করে ফেলেন, ওরা খুব চাচ্ছে। ডিলিট করে ফেললাম, শেষ। গিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে,
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার যিনি পিএস, এই জুলাই আন্দোলনে সবচাইতে বেশি ছাত্রদের চিকিৎসা দিয়েছে এই ব্যক্তি। ভীষণ রকমের ডিজিএফআই এনেছে, বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি দেওয়ার পরেও তিনি থামেন নাই, চিকিৎসা দিয়েছেন। সেই কারণে তাকে স্বাস্থ্য উপদেষ্টার পিএস বানানো হয়েছে, ব্যক্তিগত সহকারী বানানো হয়েছে। এই ব্যক্তিগত সহকারী তার এক পছন্দের ব্যক্তিকে একটা টেন্ডার দেয় নাই, এই নুরুল হক নূরের। নুরুর লোককে না দেওয়ার কারণে সেই লোককে বানিয়েছে আপনার দোসর, ফ্যাসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর বানায় এই লোকের বিরুদ্ধে এদের বিশাল এক মব নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও। দুদকে গিয়েছে, দুদক ঘেরাও, দুদক তাড়াতাড়ি এর এই করতে হবে। দুদক থেকে সেই ব্যক্তির বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, করে তারপরে তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ হয়নি, কিচ্ছু হয় নাই। লোকটা গিয়েছে রাশিয়াতে, ওর নিজের ওইখানে সে পড়াশোনা করেছে, তার ওইখানে অনেক ডাক্তারদের সাথে তার পরিচয়, যেই খুব মেজর যেসব অপারেশন সার্জারি টার্জারি করতে হচ্ছে সেগুলো সে রাশিয়া থেকে করিয়ে এনেছে। এই রাশিয়া যাওয়ার পরে, এক পেশেন্ট নিয়ে যাওয়ার পরে দুদক থেকে সেই দিকে তার প্রেশার দিয়ে সে চাপ করেছে যে সে আর দেশে আসবে না। এই খবর তারা ছড়িয়ে দেয়, ছড়িয়ে দেওয়ার পরে সে দেশ থেকে পলাতক, স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে অনেক টাকা নিয়ে সে নাকি পলাতক, সে কিন্তু চিকিৎসা করানোর জন্য। এদিকে নুরুল হক নূরের দল এইটা নিয়ে বিশাল এক মব সৃষ্টি করে তার বিরুদ্ধে বিশাল প্রোপাগান্ডা। যেই ব্যক্তিদেরকে চিকিৎসা দিয়েছে, যাকে নিয়ে সে তখন রাশিয়াতে ছিল, সেই ব্যক্তির ইন্টারভিউ নিয়েছে। তার মুখ থেকে শোনেন যে যেই ব্যক্তিকে আজকে এই যে নুরু তার বাহিনী দিয়ে দোসর বানাইলো, ছাত্র আন্দোলনের এই ছাত্রদের চিকিৎসার নামে টাকা পয়সা নিয়ে ভেগে চলে গিয়েছে বলল, সেই লোকটাকে যারা তার কাছ থেকে চিকিৎসা পেয়েছেন তিনি কি বলেন সেটা একটু শোনেন, তাইলে বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আমি সেগুনকান্দ ভগবান এমনিতে সবাইকে দাদা নমস্কার ও রচি ভাগবদের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে গিয়ে ডাক্তার কাজ করেছেন। এই ডাক্তার হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান। তিনি অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে রাশিয়া আমার ছাত্র দিয়েছিলেন উন্নত বিষয়ের জন্য। তো আমি এখন শুনতে চাচ্ছি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি কোটি টাকা রাশিয়া সাক্ষাৎ করেছেন। আরও শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আসবেন না। তো আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছেন। কিছু চিঠি শুদ্ধভাবে লোক আছেন যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। আমি তাই এসবের সঙ্গে দেখতে চাই যে তারা যেন একজন মানুষকে কাটতি থেকে বরখাস্ত করা দেয়, যেন থেকে বিকল্প কিছু নিয়ে কাটতে। কারণ এই কিছু করলাম, তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম যুগ ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার সাথে ছিলেন প্রায় 1.5 মাসের মতো। সেখানে আমি দেখছি কি উনি অনেক ভালো মানুষ। সিদ্ধান্ত আপনাদের। এই স্বাস্থ্য উপদেষ্টার যিনি ব্যক্তিগত সহকারী, সে কর্মকর্তা এখনো পর্যন্ত সেই দুদকের নিয়ে ঘুরছে, কারণ কিছু হলে আবার ফের ওই যে নূর তার মব নিয়ে যাবে। এই মব সৃষ্টি করে সে শত শত কোটি টাকা তার এলাকার ইউএনও, সেই ইউএনওর কাছে সে গিয়ে তারপরে সে আওয়ামী লীগের লোক, তার নিয়ে বহুত লেখালেখি হয়েছে। মিজানুর রহমান, এত লেখালেখির পরেও তাকে সরানো যায় নাই। সরানো যায় নাই কেন? সরানো যায় নাই হচ্ছে সেই ইউএনও নুরুর কাছে শেল্টার নেয়। নুরু তার আপনাদেরকে যেই কাগজগুলো আপনারা দেখছেন, যে নথিটা, এটা হচ্ছে বিভিন্ন সময় সেইখানে এই অ্যাকাউন্ট থেকে সেই আপনার ইউএনও যে টাকাগুলো উত্তোলন করেছে, সেই টাকা কবে কত টাকা উত্তোলন করা হয়েছে, কি কারণে উত্তোলন করা হয়েছে, এগুলোর সব নথি। এবং যেই ঘরটা আপনারা দেখছেন, ঘরের ভেতরে এই যে এসি চলছে, এসি লাগানো হয়েছে, এই এসি টেসিগুলো, এই জিনিসগুলো লাগানো হয়েছে হচ্ছে নুরুকে সংবর্ধনা দেওয়ার জন্য। ইউএনও নুরুকে সংবর্ধনা দেবে, এই যে ডেকোরেশন সব করেছে, করে 72 লাখ টাকা চেকের মাধ্যমে গলাচিপার ইউএনও তিনি উত্তোলন করেন, এবং উত্তোলন করে সেই টাকা দুজনের মধ্যে ভাগাভাগি করেন। তাকে আর কেউ সরাইতে পারে না, কারণ নুরু তাকে শেল্টার দিয়েছেন। সেই ব্যক্তি প্রচণ্ড রকম আওয়ামী লীগের খুব ভয়ঙ্কর লেভেলের দালাল ছিল। তার ব্যাপারে অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, সরানো যায়নি বিকজ অফ নুরু। সে ওইখানে গিয়ে তাকে কাউন্টার দিয়েছে এবং তাকে সেভ করেছে, সবশেষ তাকে সরিয়েছে এই কয়েকদিন আগে। আচ্ছা, গেল।
এই যে এসিটা লাগানো হয়েছে, সেদিন ওইখানে অনুষ্ঠানে সে নুরু আগের দিন থাকবে, তার 200-250 পোলাপান সব থাকবে, তাদের থাকার জন্য নতুন এসি লাগিয়েছে, রুম টুম সব ঠিকঠাক করেছে, ওইখানকার উপজেলা যে পরিষদ সে কার্যালয়, এটা হচ্ছে নুরু। এইভাবে সে তার রাষ্ট্রের যেসব আওয়ামী লীগের লোকজনকে করেছে। 5 তারিখ থেকে এখন পর্যন্ত এইরকম খতিয়ান যদি দিতে চায় আপনাদের অসংখ্য দেওয়া যাবে। সব শেষটাতে আসি, সাথী এবং তার ছেলে নুরুর এবং আরো কিছু লোকজনের বক্তব্য আমি শুনলাম। তাদের বক্তব্য হচ্ছে যে সাথী এবং তার ছেলে কিভাবে হত্যা মামলার আসামি হয়। আচ্ছা, আগে তার গ্রেপ্তারের রাতের ঘটনাটা বলে নাই। আমি তো আমার বাংলা এডিশনের রিপোর্টার যেদিন ওর ওইখানে ছবি তুলতে গিয়েছে, তাদের সাথে অশোভন আচরণ করেছে, সেদিন থেকে আমি এটার পিছনে লেগে আছে। যে যেদিন ওর বাপেরে ধরলো, ধরার পরে এক অফিসার, নাম বলি না, এক অফিসার বললো যে ভাই এই ব্যাপার, নুরু খুব ডিস্টার্ব করছে, নুরু ফোন দিচ্ছে এবং সবশেষে আমাকে হুমকি দিয়েছে যে ঊর্ধ্বতনকে দিয়ে সে ফোন দেওয়া হবে। সে নাম বলেছে খোদা বক্সের সাথে, খোদা বক্সকে দিয়ে নাকি সে তাকে ব্যবস্থা নেবে সে যদি না ছাড়ে সাথীকে। বলার সাথে সাথে আমি তারে ফোন দিলাম, এটা শুনে আমি তারে ফোন দিলাম। ফোন দিয়ে তারপরে তারে ঝাড়লাম কতক্ষণ, ইচ্ছা মতো কতক্ষণ ঝাড়লাম। ঝাড়ার পরে রেখে দিয়েছে। এরপরে রাশেদ ফোন দিয়েছে, রাশেদের ভয়েস পাঠাইছে একটা, রাশেদের সাথে ফোন দিয়ে ফোনও ধরে নেই, রাশেদের সময় ধরে না, ধরার পরে তারে আবার ভয়েসটা, কি ভয়েসটা পাঠাইছি, ভয়েসটা একটু আপনারা শোনেন, দেখেন। একটু সাবধান হইতে বলে না ভাইজান, নুরুরে বলেন ধান্দাবাজি বন্ধ করতে পারেন। হ্যাঁ, তো ওই দাফরিদি আর বাপেরে বাঁচাইতে এত নুরুর এত কেন, একটু সাবধান হইতে বলে না। এটা গণ অধিকার রাশেদকে পাঠিয়েছিলাম ওই দিন রাতে, আর ওরা তো যেটা ফোনেই বলছি, যাই হোক সে ফোন দিয়া করছে। তা আমি জানলাম যে ইনভলভমেন্টটা নুরু তার করবে। এখন নুরু যেটা বলার চেষ্টা করছে যে তারা এইভাবে মানে যদি করে, যদি সবাইকে অহেতুক আসামি বানানো হয়, সে কি তার কি কোনো সংশ্লিষ্টতা পাবে? বাদী কি জানে? বাদী জানে না মানে এটা বাদী আমার এখানে বক্তব্য দিয়েছে, তুই দেখিস নাই? বাদী সব জানে, বাদী এটা ওর আসামি সেটা জানে। এখন আসলে এটা করা যায় কিনা, আসামি কি এটা সম্ভব কিনা, দেখেন। আসামি এই মামলাগুলোর প্রতিটার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি রেহানা, 3 নম্বর আসামি জয়, তারপরে পুতুল। জয়, পুতুল, রেহানা তো দেশেই ছিল না, তাহলে তারা প্রতিটা মামলার 1, 2, 3, 4 নম্বর। হাসিনা কি বন্দুক নিয়ে যায় কারোর মারছে নাকি? আসামি হইল কিভাবে? আসামি হইতে হইলে কি স্পটে থেকে মারতে হবে? এছাড়া আসামি হবে না। আওয়ামী লীগের একটা ওয়ার্ডের সাধারণ সদস্য যে, সেও হত্যা মামলার আসামি হইতে হবে, কারণ তারা ওই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, পরিকল্পনা, ফান্ডিং, এক্সিকিউশন যা যা আছে, এই সব পক্ষ এটার সাথে থাকবে। এই হত্যাকাণ্ড যাদের অনুপ্রেরণায় হয়েছে, সেই সাংবাদিকরাই হত্যা মামলার আসামি হবে। এটা আইন বুঝেন না, আপনারা বুঝাই দিতে হবে। আপনি সাথী কেমনে হইলো আপনার এটা নিয়ে খুব টেনশন, তাহলে তো হাসিনাও থাকবে না আসামি। আপনার যুক্তি মানতে হইলে হাসিনাও এই এক মামলাতেও আসামি হিসাবে থাকবে না। আপনি আইন শিখান, আমাদের সাথীকে বাঁচাইতে হবে। তারপরে আফ্রিদি যখন আটক হইল, সে তো তার মতো তার বাপ দাদা 14 গোষ্ঠী যা আরেকজন আছে, ব্রিগেডিয়ার কবির, সে তারে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছে। সেনাবাহিনীর সমর্থনটা তো পায় নাই পুরোপুরি। কবির তার চ্যানেলে যা যা প্রয়োজন সব করেছে। কবির তার তত্ত্বাবধানে আফ্রিদিকে রেখেছিল, এবং এই গ্রেপ্তারের কিছু কাহিনী আছে, ওগুলি আর পাবলিকলি নাম বললাম। যে ধরলো, ধরার পরে সে পোস্ট করলো, বিশাল এক পোস্ট। যে এক পোস্ট করেছে, ওই পোস্ট লিখতে ধরেন অন্তত 1 ঘন্টা সময় লাগার কথা। সেই পোস্টে সে এদেরকে কিছু মানুষজন করছে ধরার জন্য, তারা প্রক্রিয়া, মানে আমার ইঙ্গিত করলো, আর কারে কারে ইঙ্গিত করেছে, করে সে একটা পোস্ট করলো। বুঝার মানে আমি কিন্তু পাবলিকলি আনতে চাই না, আমি তারে বলেছি, রাশেদকে বলেছি, সেই এটা পাবলিক আনলো যে সে এটার সাথে জড়িত। তখন আমি তারে ধরলাম। ধরার পরে সে এখন আবল তাবল পাগলামি শুরু করেছে। মাই টিভি নাকি আমি অর্ধেক দখল করতে চেয়েছি। তোর মাই টিভির কোনো বাপের কাছে যায়া, যা আমার কোনো মেসেজ, আমার কোনো ফোন, আমার কোনো কিছু, আমার না খালি আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারোর কোনো কিছু পাইলে যা জানাইস যে এই যে ইলিয়াস এটা করেছে। যা, ওদের সাথে কথা বলেছে আমি, কথা একদিনই বলেছে, যেদিন আমার রিপোর্টার কি করেছে আমি বলছি ওরা সুন্দরভাবে ছাড়িয়ে দে তাড়াতাড়ি, আর এই যে আজকে আটকাইলি, এইটার পে তোরে করতে হবে। পেমেন্ট ডান, দেখছিস না পেমেন্ট কি দিতে হয়েছে? এই হচ্ছে পেমেন্ট। সো
আর এদের সাথে এর বাইরে আর কোনো কথা না। মাই টিভি আমার নিতে হবে, মাই টিভি নিতে হবে আমারে। যাই হোক, এখন এই যে নুরু কেন এগুলো করছে, নুরু কেন এখন আওয়ামী লীগের লোকজনকে বসে বসে তারপরে শেল্টার দিচ্ছে, এইটা হচ্ছে কি আপনাদের জানা খুব জরুরি। এটা না জানলে আপনারা ওর এলাকার ভোটার যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন, যারা ওকে এখনো বিকাশে টাকা পয়সা দেন, এখন যদি ওর বিকাশে টাকা এখন ও আপনাদেরকে দেবে, ও কয়েক শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। গত কয়েক মাসেও যেই জায়গায় ধান্দাবাজি করেছে, কিছু তো মানে বলার ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে যেহেতু ও তো মানে প্রকাশ্যে, গোপনে যাই হোক, প্রকাশ্যে তো হাসিনার বিরুদ্ধে মাঠে ছিল, এর জন্য একটু রেসপেক্ট ছিল। ও যখন হাসিনার লোকজনকে, এই দোসরদেরকে যখন বাঁচানোর জন্য এসছে, আমি ওকে এখন হাসিনার লোক হিসাবে ট্রিট করব, ওরে আমি দাঁড়াইতে দেব না। কি ও, এটা আপনাদের জানা উচিত। ওর গ্রামে যাইতে হবে এখন, একটু চলেন গ্রামে গিয়ে ওর বাপের একটা বক্তব্য শুনে আসতে হবে। ওর বাপ কি বলে নুরুর ব্যাপারে এলাকাতে, চলেন শুনি। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি যে সে ছিল না, তাহলে আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা বিভিন্ন। আমি আপনাদের কাছে আর একটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নেব। বিএনপি কিন্তু রাজনীতি করিয়া এই দেশ, তারপরে জাতীয় পার্টি কি রাজনীতি করে ক্ষমতায় আসছে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। আবার প্রত্যেকের দোয়ায় সে এখন জাতীয় নেতা। তার সামনে বাংলাদেশে এখন জাতীয় নেতা আর নাই। মনে মনে কলা খায় ওনাগো নেতায়, তার সাথে যোগাযোগ করে তারেক রহমান। আচ্ছা, এটা হচ্ছে ওর বাপ ইদ্রিস হাওলাদারের বক্তব্য। ইদ্রিস হাওলাদার আপনাদের জেনে রাখা উচিত, তিনি হচ্ছে তাদের ওইখানকার চর বিশ্বাসের একজন এই আওয়ামী লীগ নেতা। সে হচ্ছে গিয়ে এই বক্তব্য দিয়েছে। আচ্ছা, আরেকজন আছে, তার নাম হচ্ছে মুজিবুর রহমান। এই মুজিবুর রহমান আবার আওয়ামী লীগের, সে ওই চর বিশ্বাস ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক ছিল, এখন আবার সে গণ অধিকার পরিষদে যুক্ত হয়েছেন। তার বক্তব্যটা একটু শুনেন, তিনি আবার নুরুকে নিয়ে কি বলেন সেটা দেখেন। যিনি এই সারা বিশ্বে যাকে চেনে তিনি হলো নূর ভাই। আমি চর বিশ্বাস ইউনিয়নের 1 নং ওয়ার্ডবাসীকে বলতে চাই, ধর্মাত নির্বিশেষে গোপালগঞ্জ আমাদের শেখ হাসিনার বাড়ি, সেখানে অন্য কোনো গান নাই, শুধু গান হলো একটা নৌকা। আমাদের এই 10 মিলে গলা চিবা, আমরা তরে ভোট দেবো না, আমরা ভোট দেবো চরে। আমাদের গান হলো একটা, সেটা হলো চর বিশ্বাস ইউনিয়ন কিন্তু গোপালগঞ্জ নামে পরিচয়। আচ্ছা, এবার নুরুর কাছে আসেন। নুরুর এখন যে ছবিটা আপনারা দেখছেন, এটা 2018 সালের আওয়ামী লীগের এমপি, স্থানীয় এমপি, যিনি SM শাহজাদা, তার সাথে গণসংযোগ করছে নুরু। সে ওইখানে এই 18 সাল পর্যন্ত ওদের সাথে এইভাবে কাজ করেছে। এখন সে এসে আমার ওই অনুষ্ঠানে একটা ছেলে বক্তব্য দিয়েছে রাহি নামে। তো রাহি আসলে আওয়ামী লীগ করতো কি করতো না সেটা আমি জানি না, কিন্তু সে মূলত কন্টেন্ট ক্রিয়েট করতো, এটা আমি তার ভিডিও দেখেছি। তো এই ছেলেটার ওই আওয়ামী লীগের সাথে ছবি টবি দেখে তারপরে সে এই করলো। আচ্ছা, নুরুর এখন কোশ্চেন হয়েছে যে এই আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের একজনের সাক্ষী আমি নিলাম। নুরু, আওয়ামী লীগের সাথে ছবি থাকার কারণে যদি নাকি কেউ আওয়ামী লীগ হয়ে যায়, সে তো বলেছে তাকে জোর করে এগুলো করানো হয়েছে, যদি সে আসলেই ছবি থাকার কারণে আওয়ামী লীগ হয়ে যায়, তুই যে হাসিনার আরেকটু হইলে ভিতরে ঢুকে যাইতে, ওইভাবে মাথা ঢুকায় দেওয়ার মতো ঢুকাই দিচ্ছিলি জায়গায়, পায়ের মধ্যে ধরে চিপায় বসাছিলি, ওইটা কি? তোর মারে যে পা ধরছিল তোরকে জোর করে ধরাইছিল? তাহলে তুই কি? তোর বাপের বক্তব্য কি? তোর দলের লোকের বক্তব্য কি? তুই কেন এই শাহজাদার সাথে ইয়েতে গিয়েছিলি? এগুলির জবাব বাংলাদেশের মানুষকে দিতে হবে। এবার আপনাদের এই ওর দলের ভেতরে যেসব গণ অধিকার পরিষদ এলাকায় যারা আছে, তাদের এক এক করে যদি নাকি আপনি খোঁজ নেন, আমার কাছে আছে, আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি সেটাতে যাচ্ছি না, ওইটা আমার কাছে অত খুব বিশাল আকারের বড় কোনো কিছু না। তো নুরুর ব্যাপারে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সে যখন ভিপি হয় এই নির্বাচনের সময় তার একটা ভূমিকা আছে, সে
খুব মারধর খেয়েছিল আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে, মাটি কামড়ে ধরেছিল সেই জায়গায়। কেন ধরেছিল আপনাদের এটা একটু, যে ওর যদি সব অতীত বর্তমান ভবিষ্যৎ সব যদি আওয়ামী লীগ হয় তাহলে ওই সময় হয়েছিল কেন? দেখেন, ওর ভিতরে ক্ষমতার এবং টাকার একটা বিশাল মোহ ছিল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই সময়টাতে শেখ রেহেনা একটা হাসিনার অল্টারনেটিভ একটা গ্রুপ তারা দাঁড় করাতে চাচ্ছিল, এবং সেই গ্রুপটা এই যে সম্রাট থেকে শুরু করে যারা যারা ছিল এদের সাথে এই নুরু ছিল, এবং নুরুকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আরেকটা পকেট শক্তি হিসাবে তৈরি করতে চেয়েছিল, এবং হাসিনাকে মূলত বোঝানো যে আমারও রাস্তায় বিশাল আকারে ক্ষমতা আছে, এটা বুঝাতেই রেহেনা এটা করেছিল। আপনাদের মনে আছে যে কি কেলেঙ্কারি ওইটা, এই যে জুয়ার একটা কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে যারা ধরা পড়লো, ক্যাসিনো কেলেঙ্কারি, ক্যাসিনো সম্রাট, এই যে জিকে শামীম টামিম যে কয়জনের ধরলো, এগুলো কিন্তু সব হচ্ছে রেহেনার যারা কিনা গ্রুপে ঢুকেছিল। এগুলোকে হাসিনা বিভিন্নভাবে করেছে। আপনি দেখেন গত 15 বছরে অনেক কিছু হয়েছে, অনেক দুর্নীতিবাজ, অনেক ঘটনা, বেছে বেছে ওগুলোকে, এই যে সম্রাটের জীবন শেষ হয়ে গেছে শুধু রেহেনার পাশে যাওয়ার জন্য। নুরু মূলত ছাত্রলীগ করতো, ছাত্রলীগেরই লোক ছিল, ছাত্রলীগের পক্ষেরই লোক ছিল, যেটা সে শেখ হাসিনার যেদিন দেখা করতে যায় সেদিন সেখানে গিয়েও সে বলেছে। শোনেন তার বক্তব্যটা। আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ব্যাচকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে এরকম একটা জিনিস। নুরু হচ্ছে মূলত একটা পোল্ট্রিবাজ। তারে যেদিন যখন সে হয় ভিপি হয়, ওই সময় তার সবচাইতে কাছে যারা ছিল, যারা তাকে ভিপি বানিয়েছে, পাশে ছিল, মার খেয়েছে তার সাথে, সেই মানুষগুলো সবার সাথে সে প্রতারণা করেছে। যখন তার ভিপি হওয়ার কথা, এটা তো তারে বানানোই হয়েছে, এবং সেটাও কিন্তু সেই হাসিনা রেহানার দর কষাকষি যে তারে বানাইতে হবে। ওই সময় নুরুরে না বানাইলে কি করতো? জাতীয় নির্বাচন দেয় না হাসিনা, কি করতে পেরেছে? নুরুরে না দিলে কি হইতো? কেন দেওয়া হয়েছে? দিতে হয়েছে রেহানার কারণে, ওকে তার দলের একজন থাকবে, সেটা সে বলেছিল যে তার প্যানেলে যারা ছিল তারা কেউ মানে নাই। তখন নুরু বললো, ওকে আমি আমার প্যানেলের সাথে কথা বলে তারপরে যান। প্যানেলের কেউ মানে নাই, কারোরই কিছু বানানো নেই, শুধু তার ভিপি বানাই দেওয়া হয়েছে। অথচ ওই নির্বাচন যদি ঠিক হতো, ছাত্রলীগের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, কলা গাছ দাঁড়াইলে তারাও পাশ করতো, তারাই পাশ করেছিল, তাদেরকে বানানো হয় নাই। তখন বললো যে আমি তাদের সাথে যোগাযোগ করে কথা বলে সিদ্ধান্ত নেব। সেটা বলার পরে তাদের সাথে সিদ্ধান্ত হলো একটা, সে ভিপি হয়ে গেল। তারপরে যারা তার সাথে ওই সময় ইয়েতে ছিল, ওই যে লিটন নন্দী সহ যারা যারা ছিল, তাদের একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা শুনেন তারা কি বলেছিল নুরু সম্পর্কে। কিন্তু আমরা মনে করি তিনি যে বক্তব্য পূর্বে দিয়েছেন এবং গতকাল যে বক্তব্য দিয়েছেন, এটি এক ধরনের টোটাল আন্দোলনের স্পিরিটের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। যে আন্দোলনটা যে গতিতে যাচ্ছিল এবং তার মুখের দিকে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ তাকিয়েছিল, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজকে যথেষ্টভাবে হতাশ করেছে বলে আমরা মনে করি। তার সাথে গতকাল তিনি গণভবনে বক্তব্য দেওয়ার পরে তার সাথে আমরা এখনো মিটিংয়ে বসতে পারিনি। তার সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্য কি আপনি নিজে স্বীকার করে দিচ্ছেন? তার মানে আপনি কি চান না যে আন্দোলনটা চলুক কি চলুক না? তিনি এখনো আমাদের সামনে এটি স্পষ্ট করেননি। যেহেতু তিনি স্পষ্ট করেননি, আমরা মিডিয়ার মধ্য দিয়ে যে বক্তব্য, গণভবনে প্রধান বক্তব্য যেটি পেয়েছি, এটি যথেষ্ট সাংঘর্ষিক। এখন তিনি যদি এই বক্তব্যকে ধরে রাখেন, তো নিশ্চয়ই সেটা ছাত্রদের যে স্পিড, সেটার সাথে প্রতারণাপূর্ণ। তিনি যেটি বলেছেন যে একটা নির্বাচন করতে গেলে কিছু ছোটখাটো ত্রুটিপূর্ণ থাকে, আমরা প্রত্যাশা করি আগামীবার যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যথেষ্ট সুষ্ঠু হবে। আমরা মনে করি এই নির্বাচনটি, তিনি যে বক্তব্য প্রদান করেছেন আর এই বক্তব্যটা যথেষ্ট সাংঘর্ষিক। আমরা প্রত্যাশা করেছিলাম তিনি যে গণভবনে গিয়েছেন, তিনি হয়তো গিয়ে এই যে পুনর্নির্বাচনের দাবিটি তিনি হয়তো ওখানেও তুলে ধরবেন, ওইটা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করবেন। কিন্তু তিনি সেটা না করবার মধ্য দিয়ে এক ধরনের, ভাই যেটা বললেন, যে এক ধরনের এইটা ছাত্রদের যে স্পিডের সঙ্গে এক ধরনের তিনি দ্বিচারিতা করেছেন। তারপরে ভিপি হয়ে গেল। ভিপি হয়ে যাওয়ার পরে সবাই গেল হচ্ছে বাসে, আর ভিপি নূর ছাত্রলীগের সবাইটাও এমনকি বাসে নিয়ে গিয়েছে, ভিপি নূরকে আলাদা গাড়িতে করে তারপরে নিয়ে যাওয়া হলো। সেই দৃশ্য আপনারা নিশ্চয়ই
দেখেছেন। ছাত্রলীগ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবনে গেলেও ভিপি নুরুল হক ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন যান আলাদা গাড়িতে। এরপরে বিভিন্ন সময় শেখ হাসিনার কোনো বিকল্প নয় তাই এরকম বক্তব্য তিনি দিয়েছেন, সেটাও আপনারা শুনেছেন। শেখের বেটির বিকল্পকে, হাসিনার বিকল্পকে, হাসিনা যেভাবে এক হাতে চীন এক হাতে ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে, এটা কেউ পারবে না। তো এটাই মূলত নুরুর ব্যক্তিগত কোনো স্বাতন্ত্র্য বোধ নেই, সে বাংলাদেশে বিশাল হাসিনা বিরোধী এসব কোনো কিছু না। বিএনপির মতো দল মাঠে থাকতে পারে নাই, নুরুকে মাঠে থাকতে দিয়েছে কারা, কিসের জন্য, এগুলো আমাদেরকে যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো। এবং আপনি যদি সেই ধারাবাহিকতায় 5 তারিখের পরের ঘটনাগুলো দেখেন, সে আওয়ামী লীগের লোকজনের সাথে মিশেছে, সে আওয়ামী লীগের লোকজনের 32 নম্বর যখন আমাদের এই দেশের মানে বীর সন্তানরা যেদিন ভেঙেছেন সেই দিন ভিপি নুরের একটা বক্তব্য আছে, সেই বক্তব্য আপনারা শুনেছেন। তবে চলতে থাকলে সামনে বাংলাদেশের আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। আজকের যে কথা বলেছেন 32 নম্বরে ভাঙচুর বা সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, ঢাকার বাইরেও কয়েক জায়গায় বোধহয় হচ্ছে, দেখেছেন রংপুর এবং খুলনাতে। আমার প্রশ্ন হচ্ছে যে বিপ্লবের যে স্পিরিট বা মানুষের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু 5ই আগস্ট হাসিনা বা ওই সময় বা তার পূর্বে যে পরিমাণে ছিল এখন ওইটা পাবেন না। এটা ন্যাচারাল বিষয়, ডে বাই ডে একটা গরম জিনিস রেখে দিচ্ছেন, ঠান্ডা হচ্ছে না, আবার খাইতে গরম করতে পারেন ওভেনে দিয়ে, তাহলে গরম করার জন্য ওর পদ্ধতি বা প্রক্রিয়া নিতে হয়। তো 32 নাম্বার কিংবা যারা এই ফাঁসিবাদের আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল, তাদের বিরুদ্ধে তো জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে দেওয়া উচিত ছিল 5ই আগস্টেই, 6 মাস পরে। তো এই জন্য আমি বলছি যে এই সমস্ত ঘটনাগুলো বরঞ্চ নতুন নতুন জটিলতা তৈরি করছে। বিকজ আপনি একটা খারাপ মানুষকেও যদি আপনার সামনে পিটে মারেন, ওর প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হবে, যে হা লোকটা এইভাবে মেরে ফেলাইছে, এইভাবে একটা মানুষকে মারতে পারে। তো এই যে 32-এ বুলডোজার দিয়ে ধরেন কেউ জোশে কিংবা কেউ বিপ্লবের স্পিরিট থেকে যে ভাঙচুর করলো বুলডোজার, এটা সফট আওয়ামী লীগের, আমরা তো রাতারাতি আওয়ামী চেতনা বা যারা আওয়ামী লীগের প্রতি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে বেনিফিট হয়েছে, হয়তো কেউ বেশভূষা চেঞ্জ করেছে, কিন্তু সবাইকে তো আমরা মানসিকভাবে পরিবর্তন করতে পারিনি। 5 তারিখের পর থেকে মব সৃষ্টি করে যত কিছু ঘটানো হয়েছে, ঘটানোর পরে হঠাৎ করে নুরু মবের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। আরে নুরু, মব তো তুই করছিস, তুই 5 তারিখের পরে বল কোন জায়গায় যেটা করার দরকার। এই দেশের মানুষ মব সৃষ্টি করে যদি যেটাকে ওরা বলে সেটা যদি হয় 32 ভেঙেছে, তারা মুজিবের সব মূর্তি ভেঙেছে, তারা গণভবন ভেঙেছে, তারা সংসদকে পবিত্র করেছে, এগুলো হচ্ছে গিয়ে তুই যাদেরকে মব বলিস সেটা। আর অরিজিনাল মব হচ্ছে তুই, তোরা নিজের স্বার্থে বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি, বিভিন্ন রাজনীতিবিদ, আওয়ামী লীগের বাড়িঘর এগুলো দখল করে তারপরে তুই এই টাকা পয়সা কামাইছিস। এটা হচ্ছে তুই হচ্ছে মব সৃষ্টিকারী, তুই তোর প্রয়োজনে তুই মব এইভাবে কাজে লাগাইছিস। আর এই দেশের দেশপ্রেমিক মানুষ যারা, আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গাগুলো এই দেশের প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে ভারত, হাসিনা, আওয়ামী লীগ এগুলোকে নিশ্চিহ্ন করার জন্য যা করা দরকার আমরা সেটা করেছি। সেটা যদি এই দেশে না থাকে, যদি